খেলাধুলা একটি দেশের সংস্কৃতি, গৌরব ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু এই ক্রীড়া জগতের নানান খবর বিশ্লেষণ, খেলোয়াড়দের সাফল্য, ব্যর্থতা এবং বিভিন্ন টুর্নামেন্টের প্রতিচ্ছবি যে মানুষগুলো আমাদের সামনে তুলে ধরেন, তারা হলেন ক্রীড়া সাংবাদিকরা। তাদের সম্মান জানাতেই প্রতি বছর ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়। ১৯২৪ সালের ২রা জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। এই দিনটিকে স্মরণ করে ১৯৯৫ সাল থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের অধীনস্থ সকল সদস্য দেশগুলিতে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়। ক্রীড়া সাংবাদিকরা আসলে শুধু খেলার ফলাফল জানেন না, তারা খেলার মাঠের প্রতিটি মুহূর্তের বিশ্লেষণ, মাঠের বাইরের ঘটনাবলী, খেলোয়াড়দের জীবন কাহিনী এবং ক্রীড়াঙ্গনের নানান সমস্যা তুলে ধরেন। তাদের লেখা রিপোর্ট এবং সম্প্রচারের মাধ্যমে দর্শক শ্রোতারা খেলার প্রতি আগ্রহী হন, অনুপ্রাণিত হন এবং কখনো কখনো সচেতনও হন। তবে এ পেশায় অনেক বাধাও আছে। তথ্য সংগ্রহে জটিলতা, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, রাজনৈতিক প্রভাব এবং পেশাগত ঝুঁকি অনেক সময় ক্রীড়া সাংবাদিকদের কাজকে কঠিন করে তোলে। আবার ডিজিটাল মিডিয়ার যুগে সত্য মিথ্যার বিভেদ বজায় রাখা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সেই সব চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করেন একজন ক্রীড়া সাংবাদিক, এবং আমাদের দেশের ক্রীড়া সাংবাদিকতা কতটা হচ্ছে আজকাল সঠিকভাবে, এবং ক্রীড়া সাংবাদিকতার নানান দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সূর্য চক্রবর্তী এবং রাজ্যের বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমেই দুজনকেই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্রীড়া সাংবাদিক দিবসের এই সন্ধ্যায়। তবে শুরুটা সূর্যদা আপনার থেকে আসি, আজকের দিনটা কিভাবে গুরুত্বপূর্ণ আপনার কাছে? এটা একটা দিন যেটা আমরা উদযাপন করি যারা খেলাধুলোর সংবাদ লিখি, খেলাধুলোর চিত্র সাংবাদিক যারা রয়েছে বা খেলাধুলোর সাংবাদিকতার সঙ্গে যারা জড়িত, আমরা সবাই এই দিনটা বিভিন্নভাবে উদযাপন করি। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিনটা, কারণ প্রায় ৭০ বছর পর, মানে আমাদের ইন্টারন্যাশনাল বডি যে গঠন হয়েছে ১৯২৪-এ, তারপর ৭০ বছর পর ১৯৯৪-এ এই দিনটাকে ডেডিকেট করা হয়েছে এআইপিএস থেকে, মানে আমাদের আন্তর্জাতিক যে ফেডারেশন রয়েছে এর থেকে, যে এই দিনটা আমরা ২রা জুলাই আমরা উদযাপন করব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে। আচ্ছা, এই দিনটার কোনো বিশেষ তাৎপর্য আছে কি ২রা জুলাই? না, সেই অর্থে একটা দিন মানে প্রত্যেক বড় ইভেন্টের জন্যই থাকে, যেমন ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা জানি, বা বিশ্ব পরিবেশ দিবস, এরকম বহু ঠিক একটা দিনকে বেছে নেওয়া হয়, তামাক বর্জন দিবস বা এরকম আছে। তো সেইভাবেই ওনারা এই দিনটাকে নিয়েছেন। সম্ভবত এই দিনটা ওনাদের মানে যারা প্রতিষ্ঠা করেছিলেন সে এর সঙ্গে একটা সঙ্গতি হয়তো রয়েছে। ঠিক, আসবো আপনার কাছে আরেকবার। ঠিক কিভাবে আপনার জীবনে ক্রীড়া সাংবাদিকতা আপনি শুরু করেছিলেন সেসব বিষয়ে আমরা একটু জানবো আজ। কিন্তু মণিময়দার সঙ্গে রয়েছে, মণিময়দাকে আমরা বিভিন্ন বিষয়ে পাই আমাদের স্টুডিওতে, বিভিন্ন বিষয় নিয়ে মণিময়দার সাথে আমাদের আলোচনা হয়, টক শো হয়। কিন্তু মণিময়দা, আজকের দিনটা আপনার কাছে কিভাবে আলাদাভাবে কিভাবে গুরুত্বপূর্ণ? সাংঘাতিক গুরুত্বপূর্ণ এই কারণে যে ক্রীড়া সাংবাদিকতা এক সময়, মানে প্রথম দিক থেকে যদি ৬-এর দশক আমরা ছিলাম না, তখন ৭-এর দশকের শেষের দিক থেকে আমরা আছি, তখনও মানে ক্রীড়া সাংবাদিকতাকে আলাদা করে কিছু জায়গা দেওয়া পেপারে ইত্যাদি বিষয়গুলি ছিল। আচ্ছা, লেটার হেডে লেটার প্রিন্টে পত্রিকা ছাপানো হতো। সারাদিন মাঠ ঘুরে এসে চিফ যিনি কম্পোজিটর ছিলেন তার মুখের দিকে তাকিয়ে থাকতে হতো আজকে জায়গা কতটুকু। উনি চিৎকার করে হয়তো বললেন ১০ টিক, দ্যাট ইজ ১০ সেন্টিমিটার, ১০ সেন্টিমিটার জায়গা বা খবরের কাগজে জায়গা হবে, আজকে জায়গা নাই। এই সমস্ত শব্দগুলি শুনতে 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 এক সময় হঠাৎ করে একটু জায়গা পাওয়া গেল। ৭৮ সালে, যেটা আমার প্রথম অভিজ্ঞতা, সেখানে আমাদের এখানে জুনিয়র ন্যাশনাল ফুটবল বিসিসি রাইট অফ হল। তখন তো জায়গা দিতেই হবে, অনেক জায়গায় পাওয়া যেত। এরপরে ৮২ সালে বিসি রাইট ট্রফি আবার, এরপর আস্তে 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 আমাদের ৮২ সালে ভারতবর্ষে মানে নবম এশিয়াড এখানে হলো, 82 82 এশিয়াড।
হওয়ার পরে এখানে দূরদর্শন চলে এলো, হুম, আমরা টিভি পেলাম, এই আগরতলা শহরে বসে বিভিন্ন এইভাবে তখন মানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তো তারপরে আরো অনেক পরে, তখন থেকে মনে হলো যে সংবাদপত্র বুঝতে শুরু করলো যে না, পত্রিকার ভেতরে ক্রীড়া ব্যাপারটা একটু জরুরি। তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে খুব কাছাকাছি হচ্ছে পশ্চিমবঙ্গ হুম, বা আসামেরও কিছু কিছু পত্রিকা, তারাও এই স্পোর্টসকে খুব গুরুত্ব দিতে শুরু করলো। ফলে আমরাও গুরুত্ব পেতে শুরু করলাম, একেবারে ব্যাপকভাবে গুরুত্ব। 10 স্টিক 15 স্টিকের সেই স্লোগান ছিল আচ্ছা, তখনও, হুম, হুম, কিন্তু ব্যাপকভাবে এটা স্পোর্টসের ভেতরে আসতে শুরু করলো 82 সালের পরে হলেও ধীরে 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 এই স্পোর্টস জার্নালিস্ট ক্লাব 1995-এর পরে হুম, যখন এটা শুরু হলো, এই স্পোর্টস জার্নালিস্ট ডে ইন্টারন্যাশনাল, এটা যখন শুরু হলো, তার আগে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যখন হয়ে গেল ত্রিপুরা রাজ্যে, তখন এটা একটা গুরুত্ব পেতে শুরু করলো। এবং এটা আমাদের একটা দাবিও ছিল যে না, আমাদের এক সময় প্রথম ছিল অর্ধেক পাতা আমাদের দিতে হবে, এখন তো 1 পাতা 1.5 পাতা 2 পাতাও পাই কোনো কোনো ক্ষেত্রে। এই যে অ্যাচিভমেন্টটা, এই অ্যাচিভমেন্টটার পেছনে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে ব্যাপক গুরুত্ব এবং ব্যাপক লড়াই, এই লড়াইটার জন্য আজকের দিনটা খুব আনন্দ সহকারে। এটা কিন্তু আজকেই প্রথম স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এই আজকের দিনটা পালন করছে, ঘটনাটা এরকম না, প্রথম অনেক বছর ধরে করছে। ছোট হোক বড় হোক, এটা আমরা করছি, সবসময় করছি, নিজেদের ভেতরে আলোচনা করছি, আমাদের ভুল ত্রুটি আমরা আলোচনা করি। আজকে হয়তো একটু বড় লেভেলে হলো, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা আমি ব্যক্তিগতভাবে শুধু না, যে সমস্ত স্পোর্টস জার্নালিস্টের কাছেই আমার মনে হয় আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যারা আমরা স্পোর্টস আক্ষরিক অর্থে স্পোর্টস জার্নালিজমটা করি সাথে তারাই। যুক্ত যারা। ঠিক। সূর্যদা, আপনি এই মুহূর্তে ত্রিপুরাকে তো অনেকেই আমাদের জাতীয় স্তরে রিপ্রেজেন্ট করছে, এখন বিশেষ করে খেলাধুলায় অনেকেই করেছে, কিন্তু এই মুহূর্তে আপনি ত্রিপুরাকে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকেও আপনি ত্রিপুরা স্পোর্টসকে এবং জাতীয় স্তরে নিয়ে গেলেন। এখন আপনি স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি। শুরুটা একটু জানবো আপনার কাছে খুব ছোট্ট করে, যে আপনি এই ক্রীড়া সাংবাদিকতায় কিভাবে এসেছিলেন, এবং তৎকালীন সময় যেমনটা মনিমেদা বলছিলেন যে অনেক প্রতিকূলতা ছিল, সেই সময় দিনগুলো কেমন ছিল? আমি যখন এই প্রফেশনে আসি, মানে সাংবাদিকতার প্রফেশনে, আমি প্রথম 1 বছর মানুষ পত্রিকায় ছিলাম। আচ্ছা, সেখানে মানে এই ধরনের কাগজে সব থেকে বেশি লাভ হয় একেবারে মানে মহাকরণ রাজভবন থেকে শুরু করে পুলিশ, শ্মশান, সব নিউজ একজন দুজনকেই করতে হয়। আচ্ছা, কারণ সবকিছু করতে হয়, সাংবাদিক কম থাকে, তো সেই অর্থে বিধানসভা, মানে এইসব যেই জায়গাগুলো ক্রিটিক্যাল, তো সেইগুলো আমি 1 বছর মানুষ পত্রিকাতে, বা প্রিয়ব্রত তলাপাত্র এবং ওনার বাবা কমলারঞ্জন তলাপাত্র দুজনই আমাকে গাইড করেছেন। অনুপ নাগ, তিনিও মারা গেছেন, অনুপদা ভীষণভাবে গাইড করেছেন। তো ওইখানে আমার শুরুটা হয়েছে। আচ্ছা, তারপর 1 বছর পরে, ঠিক 1 বছর পরে, সেটা 89-এর সেপ্টেম্বরে, আচ্ছা, তারপর ঠিক 1 বছর পরে আমি সন্ধান পত্রিকায় জয়েন করি। আচ্ছা, তখনও সেরকমভাবে স্পোর্টস ছিল না, একজন স্পোর্টস রিপোর্ট করতেন, কিন্তু খুব কম। ওই মনিবেদা যেটা বললেন, অল্প স্বল্প বেরোতো, এসে জিজ্ঞেস করতে হতো, কারণ বিজ্ঞাপন ছিল, হ্যাঁ, জায়গা কতটুকু, ওইটুকু অ্যাডজাস্ট করতে। স্পোর্টসে আমি তখন ছিলাম না, আমি শুরুতে জেনারেল নিউজেই ঢুকেছি। ওই স্পোর্টস রিপোর্টার ছেড়ে দেওয়ার পরে আমি নিজে গিয়ে আমার এডিটর সুবল কুমার দে, যার সাথে আমি 34 বছর ধরে 35 বছর ধরে কাজ করছি এক নাগারে, ওই সেই 1990 থেকে, ওনাকে আমি গিয়ে বললাম যে দাদা, আমি তো অন্য নিউজ করছি, আমি স্পোর্টসটা আমার ভীষণ শখ, আমি এটাও করবো। সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেছেন। সেই যে শুরু হলো, তারপর ধীরে 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 এর বিবর্তন এলো বহু। আমরা ডিজিটালে, মানে আমরা ইয়েতে চলে গেলাম। প্রথম তো লেটার প্রেস ছিল, তারপর ধীরে ধীরে আমরা কম্পিউটারে চলে এলাম। এখন যেরকম ভাবে, এখন তো একদম পুরো ডিজিটাল যুগ এখন। হ্যাঁ, তো এই অনলাইন যুগ হয়ে গেছে। হ্যাঁ, অনলাইনে হয়ে গেছে। তো সবটাতেই আমি জড়িত ছিলাম। তো এই কাগজ দিয়েই আমাদের শুরু, এবং আমরা তখন যারা যে গুটি কয়েক আমাদের, আমরা কি করতাম, আমরা মণিময়দাকে দেখতাম, আমরা গৌতম কর ভৌমিককে দেখতাম, এর আগে বিপুল মজুমদার, উনিও মারা গেছেন, বিপুল দাকে আমরা দেখতাম। ওনারা স্পোর্টসের মানে
এ রাজ্যের শুরুর দিকে ওনারাই ছিলেন, ওনারাই জুনিয়র ন্যাশনাল বা তার বড় বড় টুর্নামেন্ট এখানে হতো, তো ওনাদের ধারাভাষ্য মণিময়দা অসাধারণ ধারাভাষ্যকার, গৌতম দাও ছিলেন, তো ওনাদের কাছ থেকে সবটাই আমরা শেখার চেষ্টা করেছি। আমাদের সেরকম ভাবে তখন ট্রেনিং ছিল না। তারপর ধীরে ধীরে দেখতে দেখতে সময় গড়িয়ে গেল, আমরাও চেষ্টা করলাম। আমরা একটা 92-তে একটা সংগঠন তৈরি করলাম, যেটা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। উদ্দেশ্য তো একটাই, যে আমরাও একত্রভাবে যাব, কারণ তখনকার সময় খেলার মাঠে গেলে একটা চেয়ারও থাকতো না মিডিয়ার জন্য, যে কেউ এসছে ও একটা চেয়ার রাখি অ্যাটলিস্ট বসার ব্যবস্থা, এগুলো ছিল না। যাই হোক, সেগুলো আমরা ধীরে ধীরে যে সরকারি যখন ছিল তাদেরকে বোঝানো অর্জন করেছি। এইভাবে চলতে চলতে আমরা 96 ওয়ার্ল্ড কাপের সময় ত্রিপুরা রাজ্য থেকে 6 থেকে 7 জন অ্যাক্রিডিটেশন পেয়েছে। এটা টিসি এর তখন সচিব ছিলেন সমীরণ চক্রবর্তী, যিনি মারা গেছেন, ওনার হাত ধরে প্রথম মানে এই ধরনের একটা ওয়ার্ল্ড কাপে অ্যাক্রিডিটেশন পাওয়া, এটা সাংঘাতিক ব্যাপার ছিল। তো আমরা এই রাজ্য থেকে সেটা করেছি, সেই শুরু হলো। তারপর যে যার স্কিল ধরে রেখে এগিয়ে গিয়ে একটার পর একটা প্রফেশনাল দিকে ডেভেলপ করার চেষ্টা করেছি। আর সংগঠন যেটা ছিল আমাদের, সেটাকে ভালো যারাই ছিল, যখনই আমরা দেখেছি তাদের আনার চেষ্টা করেছি, এটা বাড়ানোর চেষ্টা করেছি। ঠিক, আপনি প্রফেশনাল স্কিলের কথা বলছিলেন, আমি সেই বিষয়টাতে পরে আসবো, যে প্রফেশনাল স্কিল বা যেই আবেগে আপনারা স্পোর্টস জার্নালিস্ট হয়েছেন, আপনাদের যারা ত্রিপুরা রাজ্যে যারা শুরু করেছেন বলতে মণিময়দা বা আপনি যাদের কথা বললেন, বা আপনি নিজে ইনক্লুডেড, আজ সেই আবেগটা একই জায়গায় আছে কিনা, আপনারা দেখেন কিনা, সেই বিষয়টা জানবো, কিন্তু একটু পরে জানবো। তার আগে মণিময়দা, আপনার কাছে যেটা জানবো, যে ক্রীড়া সাংবাদিক সমাজে কি প্রভাব ফেলে, মানে একটা সমাজের উপর একজন ক্রীড়া সাংবাদিক কি ধরনের প্রভাব ফেলতে পারে? এটা মানে আমাদের অনুভব যেটা, সেটা হচ্ছে ক্রীড়া সাংবাদিকতায় মাঠটাই এই রাজনৈতিক যে প্রভাব সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিমাণে পড়ে, যে দাবিটা রাজনীতিবিদরা করেন, তার থেকে অনেক বেশি, অনেক গুণ বেশি ক্রীড়া সাংবাদিকতা মানুষের উপর প্রভাব ফেলে। কি কারণে বলছি, যে মানে রাজনীতিক বা রাজনৈতিক বক্তব্য সাধারণভাবে 18 বছরের উপরে বা তার উপরে বা বয়ঃসন্ধিকালে যারা গেছেন তাদের উপরই প্রভাবটা বেশি পড়ে। কিন্তু ক্রীড়া সাংবাদিকের যে লেখাটা বা ক্রীড়া সাংবাদিকতাটা একেবারে শিশুকাল থেকে পড়ে। যে পত্রিকা পড়তে শুরু করে, একটা ছোট যদি একটা শিশু যদি একটা ছোট ছবিও দেখে, তার দিকে তার যে আগ্রহটা বাড়ে, এটা কোনো রাজনৈতিক নেতার ছবি দেখে যত বেশি সে মানে আগ্রহ দেখাবে, তার থেকে বেশি খেলোয়াড়দের প্রতি তার আকর্ষণটা বেশি থাকে। একটা বল যদি একটা রাজনৈতিক নেতা যদি হেঁটে হেঁটে চলে যায়, ও অনেক বেশি যতটা না আলোকিত করবে ওর মনকে, আপনি যদি একটা বল তার সামনে গড়িয়ে দেন, দেখবেন ও ছুটে যাবে অনেক তাড়াতাড়ি। এটাই হচ্ছে মানে আসল আলোকবর্তিকাটা, আমরা সেদিকেই তাকাই। এবং আমরা দেখেছি, আমরা মানে সাধারণভাবে দেখেছি যে খেলার মাঠ থেকে রাস্তায় আসার পরে, খেলার মাঠের একজন সাংবাদিক আসার পরে, আমরা খেলার মাঠে একসঙ্গে ধরুন 2000 লোক খেলা দেখছে, এখানে 10,000 লোক খেলা দেখেছে, এরকম খেলাও হয়েছে। আমি বলছি যে 1000-2 লোক খেলা দেখলো, এই খেলাটা দেখার পরে আমরা পরের দিন রিপোর্টটা করার পরে মাঠে ঢোকার সময় বা বেরোনোর সময় কোনো না কোনো টিজিংও শুনতে পাই। এটা কিন্তু আমরা মনে করি যে আমাদের লেখাটা ওর কাছে পৌঁছেছে, ও পড়েছে। ঠিক, মানে এখানে ও বলতে কি, মানে কোনো ক্রীড়াবিদ, কোনো কোনো একটা সমর্থক বা ক্রীড়াপ্রেমী একজন বললেন। এরকম তো হয়েছে যে প্রেস বক্সে বসে আছি, কোনো ফুটবলার এসে ফুটবলার ধমকে দিয়ে গেল, এখনের দিন হলে সাসপেন্ড হয়ে যেত। আমরা হেসেছি, আমাদের অনেক সাংবাদিক আমরা বসতাম, আমরা হেসেছি এই কারণে যে ওর লেখাটা ও পড়তে পেরেছে, অন্তত পড়েছে, এবং আমার প্রভাব পড়েছে, পরের দিন আর এটা করবে না। আমরা অভিযোগ করছি না, এই ঘটনাগুলি একটা আছে। সুতরাং সাধারণ আমরা তো আর লিখে, আমরা তো সব সময় নিউজ লেখার সময় অমুকে লিখছি, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো বাইলাইনে যেত, নিজের নামে যেত, কিন্তু আমরা তো ওর তো বলার কথা না যে কে লিখছে, কিন্তু ওরা ঠিক খুঁজে টুজে বার করেন এই ক্রীড়া
কে যারা রিপোর্টিংটা ক্রীড়া করেছেন? প্রেমীরা ওরা ঠিক খুঁজে টুজে বার করেন যে উনি অমুক পত্রিকায় লেখেন, উনি অমুক পত্রিকায় লেখেন। সুতরাং আমাদের এখানে ভালো মানে এই যে আমাদের সমালোচনা করা বা গালিগালাজ দেওয়ার ব্যাপারটা পার্সেন্টেজের হিসাবে অনেক কম। এটা আমরা একটু অখুশি, কিন্তু আবার মানে প্রশংসিত হয়, কিন্তু বহিঃপ্রকাশ নেই, তারও একটা পার্সেন্টেজ আছে। আমার প্রশংসিত হয়েছে, পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখেছি না আমার লেখায় তার প্রশংসা হয়েছিল দেখেই উনি হয়তো আমার প্রশংসাটা করেছেন, এরকমও চিন্তা ভাবনা থাকে। ফলে সব মিলিয়ে ক্রীড়া সাংবাদিকতার একটা ব্যাপক প্রভাব থাকে। এটা হঠাৎ করে হয়েছে ঘটনা তা না, যে আমরা মানে বাইরের পত্রপত্রিকা যখন পড়তাম, এই মতিনন্দী থেকে শুরু করে অজয় বসু থেকে শুরু করে কমল ভট্টাচার্য, সব অনেকের লেখাই তো আমরা পড়তাম। পরবর্তী সময় এই জায়গাটা ক্রীড়া সাংবাদিকদের একটা অংশ, একটা জায়গা এখন মানে যারা খেলোয়াড় স্পেশালি, এখন স্পেশালাইজেশনের যুগ চলে এসেছে তো, ফলে এই যে এই জায়গাটা কোনো কোনো খেলোয়াড়কে দিয়ে করানো হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রেই হয়তো ম্যানেজমেন্ট বোঝেন, তারা তো বাণিজ্যটা বুঝবেন, ব্যবসাটা বুঝবেন, অনেক কিছু অনেক দিক তারা দেখবেন, আমাদের দিকে একচোখা হয়ে তো চলবেন না। ফলে তারা হয়তো বুঝেছেন যে এই রিপোর্টার যে লেখাটা লিখছে তার সঙ্গে যদি অন্য আরেকজনকে আমি আনি যিনি এই বিষয়টায় বিশেষজ্ঞ, মানে উনি নিজেও খেলেছেন, এখন অনেক ক্ষেত্রেই আসছেন, অনেক বেশি পাবেন, একে দিয়ে লেখালে মনে হয় অনেক বেশি আমি মানুষের কাছে ধারে এবং ভারে দুটো দিক। ফলে আমরা দেখেছি যে এই যে ক্রীড়া বিভাগটা বিশেষ করে খেলার মাঠটা একদম মানে রাজনৈতিক কচকচানির বাইরে গিয়ে আমরা অনেক বেশি মানুষের কাছে দ্রুত পৌঁছতে পেরেছি। ওকে, দ্রুত পৌঁছতে পেরেছেন আপনারা, কিন্তু এখন যারা ক্রীড়া সাংবাদিকরা আছেন নবীন প্রজন্মের, যেটা সুযোগের কাছে জানতে চাইছিলাম, এই পেশায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করেন? আপনারা কি চ্যালেঞ্জ ফেস করেছেন? এবং এই যে ডিজিটাল যুগে যারা সাংবাদিকতা করছে, এখন অনেকেই বলেন যে কোনটা সঠিক কোনটা ভুল, ভীষণভাবে সামাজিক মাধ্যমে যেগুলো ছড়িয়ে পড়ে, সেই ফেক নিউজের মধ্যে এই ক্রীড়া সাংবাদিকতার চ্যালেঞ্জটা সবচেয়ে বড় কি? আপনারাও কি ফেস করেছিলেন, এখন কি আছে বলে আপনি মনে করেন? না, এই আজকেও এটা আলোচনা হচ্ছিল আমাদের এই যে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডেতে, যিনি এসেছিলেন এ রাজ্যে, কলকাতার একজন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক, যিনি দেশ বিদেশে মানে বিভিন্ন 7টা ওয়ার্ল্ড কাপ তিনি করেছেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করেছেন। তিনিও বলছিলেন যে এই যে উত্তরণ হচ্ছে প্রিন্ট থেকে ইলেকট্রনিক্স থেকে এখন ডিজিটালে এসছে, এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের। এই চ্যালেঞ্জটা যতদিন না মানে আমরা আমাদের মতো করে গ্রহণ করব, তাহলে হেরে যেতে হবে। আচ্ছা, যুগের সঙ্গে তাল মিলিয়ে, তিনিও বলছিলেন, আমরা ওটা বিশ্বাস করি, যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চেঞ্জ হতে হবে। ফেক নিউজ আজকের দিনেও যেমন আছে, হয়তো সংখ্যাটা অনেক বেশি, আগেও ছিল। এটা একটা ধারা, একটা মানে এটার একটা মানে এই চরিত্রটা সব সময় আছে। নিউজ পাঠকের কাছে তখনই সেটা গ্রহণযোগ্য হয় যদি এর সঙ্গে বাস্তবের যোগাযোগ থাকে, সত্যতার যোগাযোগ থাকে। ফেক নিউজ মানে কি, সেটা আপনাকে জোর করে খাওয়ানো হচ্ছে, জোর করে এটাই সত্যি বলানো হচ্ছে, কিন্তু পাঠক তো বা লিসেনার, এখন তো বলবো ডিজিটালে যারা আছে সবাই বিচক্ষণ। হ্যাঁ, ওনারা ঠিক বুঝতে পারেন, একদিন দুদিন ঠিক বুঝতে পারেন কোনটা ফেক কোনটা অরিজিনাল। এখন ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া এই সময়ে সবাই সাংবাদিক, যেখানে যা হচ্ছে সবাই রিপোর্টিং করছে, সামাজিক মাধ্যমে রিপোর্টিং, সবাই তার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করছে, তার ভাবনাটাকে সবাইকে গ্রহণ করাতে চেষ্টা করানো হচ্ছে। কিন্তু এভাবে তো এগুলো তো গ্রহণযোগ্যতা কম থাকে আমার মনে হয়। সত্যিকারের যে সংবাদ, এর সঙ্গে এর বিস্তর ফারাক থাকে। তাহলে এই চ্যালেঞ্জটা কি আজকের প্রজন্মে যারা ক্রীড়া সাংবাদিক, শুধু ক্রীড়া সাংবাদিক নয়, যে কোনো সাংবাদিকই এই জায়গাটা, এই জন্য, এই কারণটার জন্য স্পেসিফিক্যালি, তার জন্য কি মনে হয় চ্যালেঞ্জটা কি অনেক বেশি তাদের কাছে? নিশ্চয়ই, চ্যালেঞ্জ তো এখন অনেকটা বেড়ে গেছে। চ্যালেঞ্জটাকে আমি তো বললাম, সেটা গ্রহণ করে চ্যালেঞ্জটাকে নিয়ে আমাকে আমার যে কাজটা এটা সঠিকভাবে করতে হবে, এবং এটা যদি আমি করতে পারি তাহলে গ্রহণযোগ্যতা এখনো যারাই করবে তাদের গ্রহণযোগ্যতা থাকবে। ওকে, এখন আমাদের একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রীড়া সাংবাদিকদের, যেহেতু আজকে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস, রাষ্ট্র বা সমাজ ক্রীড়া সাংবাদিকদের
সঠিক বা যথাযথ মূল্যায়ন করেছে বলে বা করছে আজকের দিনে বলে কি মনে হয় আপনার? নিশ্চয়ই, না হলে স্পোর্টস এর যে সেক্টর, একটা বিশাল সেক্টর যেটা আছে, সেখানে ক্রীড়া সাংবাদিকরা যদি, তাদের যদি মূল্যায়ন না থাকতো, তাহলে তো এই যে বিশ্বের, মানে আমরা যেটা গ্রেটেস্ট শো অন আর্থ বলি, অলিম্পিক বা এশিয়ান গেমস বা বড় বড় এই যে ফুটবল টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ বা ক্রিকেট, সেখানে মিডিয়াকে এত গুরুত্ব দিত না। ইন্ডিয়াতে লাস্ট 2023-তে একটা উদাহরণ দিয়েই বলি, 2023-তে যখন ওয়ার্ল্ড কাপ হলো, তখন ইন্ডিয়াতে বিভিন্ন মাঠগুলো সার্ভে হয়েছে। সার্ভে করে কি দেখা হয়েছে, যে যে জায়গায় ভেন্যুগুলো করা হবে ওই স্টেডিয়ামগুলোতে মিডিয়া অ্যারেঞ্জমেন্ট কেমন আছে। এটা টপ প্রায়োরিটি ছিল আইসিসির। আইসিসি, বিসিসিআই সবার কাছেই মিডিয়া প্রায়োরিটিটা টপ থাকে। সেইভাবে আমাদের নর্থ, মানে ইস্টার্ন জোনে এবং নর্থ ইস্টে দুটো মাঠও দেখা হয়েছে। একটা ছিল আসামে, একটা ছিল উড়িষ্যাতে। এই দুটো মাঠ শুধু মিডিয়া অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই বলে এই দুটোকে ভেন্যু হিসেবে বাদ দেওয়া হয়েছে। তাহলে মিডিয়া যদি গুরুত্বই না পেত, তাহলে এই মাঠগুলো নিশ্চয়ই নেওয়া হতো আগের মতো, যে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, হয়ে যাবে কোনো করে টোরে আমরা করে দেব, এটা না। প্রপার যা যা সিস্টেম আছে, প্রপার যা গাইডলাইন আছে, পুরোটা কমপ্লিট না হলে কিন্তু ভেন্যু হিসেবে ডিক্লেয়ার করে না। অলিম্পিকে 10,000-এর উপর মিডিয়া যায়। মিডিয়ার যে একটা মেইন মিডিয়া সেন্টার, যেটা মেইন প্রেস সেন্টার, এতে মানে এটার মধ্যে যেরকম ফেসিলিটি, প্রত্যেকটা ভেন্যুতে যেখানে যেখানে খেলা হচ্ছে, একটা সিঙ্গেল ইভেন্টে যদি কোথাও হয়, সেখানে একটা আলাদা মিডিয়া ভেন্যু থাকবে। এটা ম্যান্ডেটরি করা হয়েছে। ওই বিষয়টাকে একদম প্রায়োরিটি দিয়ে তারা দেখে। ওখানকার যা যা অ্যাক্সেস আছে, ইন্টারনেট থেকে শুরু করে বাকি যা অ্যাক্সেস আছে, সেগুলো প্রপার আছে কিনা সেই ব্যবস্থা করতেই হবে। প্যারিসে তো এরকমই দেখলাম, লন্ডনেও দেখলাম, বা জাকার্তাতে যখন এশিয়ান গেমসে গেছি সেম দেখেছি। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচগুলোতে বা ফিফা ওয়ার্ল্ড কাপের আন্ডার-17 টুর্নামেন্ট ইন্ডিয়াতে যখন হয়েছে, সেগুলোতে মিডিয়ার জন্য বিশাল গুরুত্ব, বিশেষ করে মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স সবার ক্ষেত্রে। ইলেকট্রনিক্সে একটু বার থাকে, কারণ তারা ভেতরে ভিডিও ফুটেজগুলো তারা সেগুলো, মানে সেগুলো অর্গানাইজাররা যেগুলো দেবে সেগুলোই। এর বাইরে ইন্টারভিউ বাকি সব জায়গায় তাদের অ্যাক্সেস করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে মানে প্রায়োরিটি। এটা যদি প্রায়োরিটি না থাকতো, তাহলে তো খেলার খবরগুলো কে দেবে? ঠিক। আমরা আজ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে দুজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন। তবে যারা নতুন প্রজন্মের ক্রীড়া সাংবাদিক বা যারা আগামী দিনে ক্রীড়া সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিছু আলোচনা তো অবশ্যই প্রয়োজন। মনোজদা, কি কি দক্ষতা প্রয়োজন একজন ক্রীড়া সাংবাদিক? আমাদের অনুষ্ঠানে খুব বেশি সময় নেই, কি কি দক্ষতা প্রয়োজন? প্রথম তো প্রচুর পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে। আচ্ছা, শুধু ফুটবল মাঠ বা ক্রিকেট মাঠ এটা করে এলাম, সেদিনকার খবর দিয়ে দিলাম, সেটা তো সব পত্রিকায় মোহনবাগান ইস্টবেঙ্গলকে 2 গোলে হারিয়েছে বা ইস্টবেঙ্গল মোহনবাগানকে 3 গোলে হারিয়েছে, এটা তো সবাই এখন দেখে ফেলে। আমরা ইলেকট্রনিক মিডিয়া বা এই ডিজিটালের যুগে মনে রাখতে হবে যে ইলেকট্রনিক মিডিয়া থেকে একটা প্রিন্ট মিডিয়া 24 ঘন্টা পিছিয়ে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। আর ডিজিটাল আর ইলেকট্রনিক মিডিয়ার ভেতরে নিজস্ব লড়াই ঘন্টায় ঘন্টায়। এই যে জায়গাটা, আমি ফেকটা বাদই দিলাম, এই যে, এবং এই যে মাঝখানে যে ফেক শব্দটা ব্যবহার করলাম, এই ফেকের মাঝখান দিয়ে কোন কোন ফেক ঢুকে যাচ্ছে সেদিকেও নজর রাখার দায়িত্ব ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, তাদের লড়াইটা। এদিকে প্রিন্ট মিডিয়া, যারা আমরা সাংবাদিক, ক্রীড়া সাংবাদিকতা করতে গেলে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, তিনটেতে কাজ করতে গেলে প্রচুর পড়াশোনার দরকার। আপনাকে কমব্যাট করতে হবে, যে কোনো জায়গায় কমব্যাট করতে হবে, মাথায় রাখতে হবে যে আমার লেখাটা মানুষ পড়বে কেন। আচ্ছা, আমি যে লিখে যে দেব, আপনি এক্ষুনি কোনো জায়গায় খেলা হচ্ছে, ভারত ইংল্যান্ডের খেলা হচ্ছে, সেটা আপনি যত দ্রুত দেখাতে পারবেন, স্কোর, ব্যাটিং, তারপরে এখন তো পিচের চেহারা টেহারা দেখা যাচ্ছে, বলের গতি, তারপরে বল কি করে, সবগুলি এত কাছ থেকে সমস্ত কিছু দেখছে। সুতরাং পরের দিন যখন আমার পেপারে যদি এইগুলিই আমি লিখতে থাকি, মানুষ পড়বে না। না পড়ার জন্য ক্রীড়া সাংবাদিকদের এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেটা মানুষ এইগুলিকেও বিট করে চলে যাচ্ছে।
আচ্ছা, এই ইলেকট্রনিক মিডিয়াকেও বিট করিয়ে চলেছে। এমন একটা জায়গায় আপনাকে পৌঁছতে হবে যে নিউজটা এরা কভার করেনি, করতে পারেনি। তাহলে মাথাটাকে আপনাকে ব্যাপকভাবে নিয়ে যেতে হবে। যদি তাই হয়, আমরা কেন বলছি, আমি সরোজের সঙ্গে একমত পোষণ করেই বলি যে আসলে এগুলি, এই যে আমাদের সঙ্গে ঘাটতিটা, এটা হঠাৎ করে ইলেকট্রনিক মিডিয়া চলে এসছে। ৯-এর দশকে ইএসপিএন চালু, 95-তে ইএসপিএন চালু হয়ে যাওয়ার পরেই তো এই ঘটনাগুলি হলো। তার আগে বিশ্বাস করুন, 1888 সালে যখন প্রথম স্পোর্টস জার্নালিস্ট কাজটা শুরু করে, স্পোর্টস জার্নালিস্ট কিছু কিছু খেলার খবর দিয়ে 1888, 1920 সালে গিয়ে কিন্তু স্পোর্টস জার্নালিস্টরা প্রথম প্রেস বক্স পায়। মানে সাংবাদিকরা একটা জায়গায় বসে খেলা দেখবে, এটা মাথায় এলো 1920-তে। আর 1954-তে গিয়ে প্রথম স্পোর্টস ইলাস্ট্রেটেডের মতো কোনো কিছু কাজ শুরু হয়। এই যে গ্যাপটা, এই ব্যাপক গ্যাপটা তার সঙ্গে যুক্ত হয়েছে। আপনি যদি 1980 সালের কথা ধরেন আর এখন যদি ধরেন, স্পোর্টস জার্নালিস্টের সংখ্যা কমে গিয়েছে 29% প্রায়। এই যে জায়গাটা, এখানে ঢুকে পড়েছে ডিজিটাল আর ইলেকট্রনিক। এই যে জায়গাটা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাদের সাংবাদিকদের নিতে হবে এবং তার সঙ্গে পড়াশোনার মানে গুরুত্বটা ব্যাপক বাড়াতে হবে। শুধু প্রেস বক্সে গিয়ে গপ্প করলে চলবে না, আমার এই জায়গাটাতে নিতে হবে, তাহলেই আপনি নিশ্চিতভাবে কমব্যাট করতে পারবেন। সঞ্জিতা, আপনার কি মনে হয় এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ, মানে বা যারা এই মুহূর্তে যারা ক্রীড়া সাংবাদিকতা করবেন বা তাদের জন্য কি পরামর্শ থাকবে, কি কি দক্ষতা লাগবে? এখন তো আমরা যেটা করেছি বা আমাদের পরেও একটা সময়, দীর্ঘ সময় ধরেও যেটা হয়েছে, এখন তো এর ধারা পরিবর্তন হয়ে গেছে। এখন তো লেখাপড়া করা হয়, ট্রেনিং দেওয়া হয়। এখন জার্নালিজমে ভালো জায়গায় ডিগ্রি নেওয়ার জন্য অনেকেই যায়, যদিও ডিগ্রি নিলেই ভালো জার্নালিস্ট হবে এমনটা না। এটা সব প্রফেশনেই, এমবিবিএস হলেই খুব ভালো ডাক্তার হয়ে যাবে এমন না, বা ইঞ্জিনিয়ারিং করলেই খুব ভালো। কিন্তু এখন লেখাপড়া করে শেখানোর একটা সিস্টেম হয়েছে, যেগুলো আমরা অভিজ্ঞতা থেকে করেছি। এখন ওরা টেকনিকগুলো আগেই জানে। এবার এটা এমন একটা ফিল্ড, যার যত স্কিল ভালো থাকবে সে তত সফল হবে। একটা জায়গা পর্যন্ত আপনি টেকনিকগুলো শিখলেন, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা, যেমন একজন ডাক্তার এমবিবিএস করে, ইনবিল্ট স্কিল থাকতে হবে। আপনি বলছেন একজন ডাক্তার মানে খুব ভালো রেজাল্ট করলো হয়তো এমবিবিএস এ, কিন্তু তার প্রয়োগের পদ্ধতি হচ্ছে না। আবার একজন এভারেজ করে এমবিবিএস নিয়েছে, তারপর দেখা গেল সে প্র্যাকটিস করছে, মানে তার কাছেই সবাই আসছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কিল। ওটা যার যত ভালো থাকবে সে তত সফল হবে। আর আরেকটা বিষয় এর সঙ্গে যুক্ত করব, একেবারে শেষ দিকে তো আমরা, যে আপনাকে সাংবাদিক ভালো হতে হলে ধৈর্য ধরে শেখার চেষ্টা করতে হবে। ফুটবল মাঠে গিয়ে আপনি যদি কেন হলুদ কার্ডটা দেখালো, কেন সেটা লাল কার্ড হতে পারতো, এটা যদি আপনি ব্যাখ্যা করতে না পারেন, ল এই বলছে এটা হলুদ কার্ড না, এটা রেড কার্ড হবে, এটা যদি আপনি ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনি সাংবাদিকতা কিভাবে করবেন? যা হবে সেটা আলটিমেটলি মনের মধ্যে যেটা বলছেন, পড়াশোনা করতে হবে একদম। ওকে, একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে। আপনারা ত্রিপুরার ক্রীড়া সাংবাদিকতা করছেন ত্রিপুরায় বহু বছর ধরে। আপনি বলছিলেন 34 বছর প্লাস 1 যদি আমি ধরি 35 হয়ে যাবে হয়তো, মনে হয় তারও আগে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যের স্পোর্টস জাতীয় স্তরে আমরা আর কবে ভালো জায়গায় দেখতে পাবো মনে হয়? না, আমরা মানে জাতীয় স্তরে যে জায়গায় ছিলাম তার থেকে পিছিয়ে গেছি। না, একদমই না। সন্তুষ্টির ব্যাপারটা না, অনেক রকম। আপনি যে বোর্ডে ফার্স্ট হয় সেও সন্তুষ্ট হয় না, একেবারে বাজে পরীক্ষা দিয়েছি, একদম এই রেজাল্ট হয় না। পরীক্ষা দিয়ে আসার পরে তারপর যখন ফার্স্ট হলো তখন কি হলো, তার মানে তো ডিপ্লোম্যাটিক উত্তর, তার মানে তো আমার ধরে নিতে হবে যেখানে আমরা আছি তাহলে এখানে এটা যথেষ্ট, মানে আমরা এর থেকে বেশি যেতে পারবো না। যাওয়ার কেন যেতে হবে সেটা বলছি, যে আপনি যে জায়গায় থাকলে সন্তুষ্টিটার মানে শেষ নেই। আমরা দীপা কর্মকারের জায়গায় এসেছি। এখন যদি আমি বলি না, দীপা কর্মকার যখন একটা পেয়ে গেছে আর দরকার নেই, ঘটনাটা এখানে থাকলে চলবে না এই জায়গায়। কারণ স্পোর্টসটা প্রতিদিন একেবারে ডেইলি বেসিসে এগিয়ে চলেছে। হ্যাঁ, এই জায়গায় ধরে যদি আমরা যদি সুনীল গাভাস্কারে বসে থাকতাম,
এইরকম অসাধারণ, আর দরকার নেই, ঘটনাটাই তাহলে আমাদের কি দরকার? আমাদের যে ওই যে প্রতিনিয়ত আমাদের এই যে ট্যালেন্ট সার্চের বিষয়গুলিকে দেখতে হবে। এখন এই যে মাঠ তৈরি হচ্ছে, অনেক মাঠ তৈরি হচ্ছে, এখন মাঠগুলি বিজ্ঞানসম্মত উপায়ে হচ্ছে কিনা, একটা জায়গায় বসে থাকলে তো হবে না। এখন বৈজ্ঞানিক চিন্তা ভাবনার ভিত্তিতেই স্পোর্টস এগোচ্ছে। এবং আপনি বাছাই করে নিয়ে এলেন এখানে একটা স্পোর্টস স্কুল, আমি উদাহরণ শুধু বলছি, একটা স্পোর্টস স্কুল আপনি করলেন, স্পোর্টস স্কুলে আপনি 100 জন ছাত্রছাত্রী ভর্তি করলেন, এদের ক্যাটাগরি ওয়াইজ কোথায় কোথায় নেবেন, আপনার স্পেশালাইজেশনের যুগ এখন, আপনি ওখানে ভাগ করে নিলেন, করে নিয়ে ভর্তি করে দিলেন, একজন হেডমাস্টার নিয়োগ করে দিলেন, ব্যাস আপনার কাছে। ঘটনাটা তা না, স্পোর্টসের ক্ষেত্রে এটা করলে হবে না। এই জায়গায় দাঁড়িয়ে না হলে, হ্যাঁ নিশ্চয়ই, নাহলে শুধু মিলখা সিংয়েই আমরা বসে থাকতাম, পিটি ঊষা আর আসতো না। ওকে, সূর্যদা, আপনার কি মনে হয় কোন জায়গায় আমাদের কাজ করা উচিত আমাদের রাজ্যকে জাতীয় স্তরে আরো বেশি দেখার জন্য? না, কাজ তো প্রচুর করতে হবে। কাজ মানে সরকার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে পারে, কিন্তু খেলোয়াড় তো আর সরকার চট করে আমি একটা বানিয়ে দিলাম এরকম না তো, বা কিনে আনলাম। এটা তৈরি করার জন্য এটা পরিশ্রম করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। আমার রাজ্যে যারাই যেখানে আছে, ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি যদি আগরতলা বসে ফুটবলের চিন্তা করি, হ্যাঁ, তাহলে আগরতলা কেন্দ্রিক ফুটবলটাই থাকবে, কিন্তু আমাকে আমার জম্মু জেলা ইনক্লুড হবে না। আমি যদি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ব্যানার নাম লিখি বা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন লিখি, যেটাই ত্রিপুরা দিয়ে লিখি, আর আগরতলা কেন্দ্রিক কাজ করি, তাহলে হবে না। আমার ট্যালেন্ট সব জায়গায় রয়েছে। আমরা আমাদের অ্যাসোসিয়েশনগুলো রাজধানী কেন্দ্রিক, এই জায়গাটা থেকে বেরোতে হবে। গোটা রাজ্যে মানে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের তার মানে কাজ ছড়িয়ে দিতে হবে, সেখান থেকে মূল ট্যালেন্ট আসবে। 50 আমি বলছি যে প্রায় 50-60 বছর ধরে তৃণমূল স্তরে ফুটবল অ্যাসোসিয়েশন করতে পারেনি। এবছর প্রথম আন্ডার 13 ফুটবল করেছে, শুরুটা তো এবছর হলো, রেজাল্ট পেতে 10 বছর। ওকে, আগামী দিনে আমরা অবশ্যই নজর রাখবো যে রাজ্য স্তরের যে আমরা বিভিন্ন যে ক্রীড়া সেই জাতীয় স্তরে কতটুকু পৌঁছায়, দীপা কর্মকারের পরে কে, বা বিভিন্ন যে ইভেন্টগুলো রয়েছে সেখানে আমরা কেন জাতীয় স্তরে আরো একটু ভালো ফলাফল করতে পারছি না, সেদিকে অবশ্যই নজর রাখবো। নিশ্চয়ই আপনারাও সেদিকে সাংবাদিকতা করছেন, আরো খবর আপনারা তুলে আনবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আরো একবার শুভেচ্ছা আজকের দিনের জন্য। দর্শক বন্ধুরা, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস কেবল একটি দিন উদযাপন নয়, এটি ক্রীড়া সাংবাদিকতার প্রতি এটি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে খেলার পেছনে নীরব যোদ্ধারাও সম্মানের দাবিদার। খেলাধুলা যেমন জাতিকে গর্বিত করে, তেমনি ক্রীড়া সাংবাদিকতাও বিভিন্ন খেলা এবং খেলোয়াড়দের বিশ্ব দরবারে তুলে ধরতে সাহায্য করে। তাই নিউজ ভ্যানগার্ড আজ সকল ক্রীড়া সাংবাদিকদের আরো একবার শুভেচ্ছা জানায়। রাত 9টায় বিশেষ টকশোতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।